৭১ জার্নাল আপনাদের সাথে আছে মিথিলা ফারজানা। সবাইকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নাল, সেই অনুষ্ঠান যেখানে গণমাধ্যমের সারাদিনের খবরাখবর থাকে আমাদের হাতে, আর গণমাধ্যমের মানুষরা থাকেন আমাদের অতিথি হিসেবে। সকালের খবর যেগুলো আপনাদের হাতে সকালে গিয়ে পৌঁছবে সেগুলো নিশ্চয়ই আমরা একটু আগে পেয়ে যাব, আর তার মধ্যে থেকে প্রধান প্রধান শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব। অনলাইন ভিত্তিক নিউজ পোর্টালগুলো সেগুলো তো থাকবে। ৭১ জার্নালের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। ভারতের রাজ্যসভায় সংবিধান সংশোধনী বিল পাশ, আরও এক ধাপ এগুলো স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন। শপথ নিয়ে নগর জীবনে স্বস্তি আনতে আবারও প্রতিশ্রুতি দিলেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। উদ্ধার হয়নি ডুবোচরে আটকে পড়া কার্গো, সুন্দরবনের পানিতে মিশছে সার, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। রাজধানী সহ সারা দেশে তীব্র তাপদাহ, ২-১ দিনের মধ্যে বৃষ্টি, মাস শেষে আরো গরম বাড়ার পূর্বাভাস। আজহার ও ইউনুসের শতকে ঢাকা টেস্টে বড় সংগতির পথে পাকিস্তান, আর খেলা হচ্ছে না শাহাদাতের। আমার সাথে আজকে ৭১ জার্নাল টেবিলে যারা রয়েছেন তারা হলেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম এবং দৈনিক মানব কণ্ঠের উপদেষ্টা সম্পাদক পীর হাবিবুর রহমান। আপনাদের দুজনকে ৭১ জার্নালে স্বাগত জানাচ্ছি। আজকে প্রচন্ড গরম দিয়ে শুরু করতে চাই। পীর হাবিবুর রহমান, ভীষণ গরম, বৃষ্টির অপেক্ষা করছে মানুষ। আসার সময় কি অবস্থায় আসলেন? গাড়িতে এসি থাকলে অবশ্য ভিন্ন কথা, না এখন তো যানজটে পড়লে আপনার যে গাড়ির হিট বেড়ে যায় এবং ভিতরে হাঁসফাঁস অবস্থা শুরু হয়ে যায়। কারণ এই ঢাকা শহর তো ডেড সিটি, এটা যানজট কবলিত। যদিও আমাদের যে মেয়ররা নির্বাচিত হয়েছেন তারা ক্লিন সিটি, পরিচ্ছন্ন নগরী, যানজট মুক্ত নগরীর অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশা করি আগামীতে গরম কম সইতে হবে আমাদের। তারপরে যে গরম, এই গরমের সময়টাতে আরো কিছু দুর্ঘটনার খবর আসা যায়। আপনি জানেন যে আগুন, এইটা এখনো ওইভাবে খবরগুলো আসছে না, যে হঠাৎ বিভিন্ন বস্তিতে আগুন লেগে যায়, শর্ট সার্কিট থেকে অনেক ধরনের বিদ্যুৎ, তারপরে আপনার নানান ধরনের ঘটনা থেকে যে বিভিন্ন বস্তিতে আগুন ধরা। গরমের সাথে সাথে লোডশেডিংটাও বাড়বে। লোডশেডিং তো বাড়েই, এবং যদিও লোডশেডিং এটা গেল বছর একটু কম ছিল, এইবার কি হবে জানি না এখনো। এখন তো গরমের যে পরিস্থিতি, এটা একেবারে স্কুলের বাচ্চা থেকে আরম্ভ করে সবার হাঁসফাঁস অবস্থা শুরু হয়েছে। জি, জনাব মঞ্জুরুল ইসলাম, যে প্রসঙ্গে ছিলাম, মানে গরম থেকে অন্য প্রসঙ্গে নিশ্চয়ই আসতে হবে। নিশ্চয়ই একটি বিষয় যেটি পীর হাবিব ভাই বললেন, যে আসলে গরমের সময় যেমন ধরেন প্রকৃতি তো সাথে আমরা অ্যাডজাস্ট করে চলি, এর কিছু সুবিধাজনক দিক আছে, কিছু অসুবিধার দিক। সুবিধার দিকগুলো বলতে যে আমাদের অনেক সময় ফসলের ক্ষেত্রে, রোদে শুকানোর ক্ষেত্রে কৃষকদের কিছু সুবিধা হয়, কিন্তু সাধারণ মানুষের আবার কতগুলো সংকটে পড়তে হয়। কারণ আমরা শিল্পের মধ্যে, আমাদের গার্মেন্টস একটি বড় সেক্টর, আমরা কিন্তু প্রায়শই এই সময়টা দেখি কোথাও না কোথাও ছোটখাটো দুর্ঘটনা থেকে একটি বড় দুর্ঘটনায় পরিণত হয়। এটা কেবল গার্মেন্টস না, অন্য যে কোনো শিল্পের ক্ষেত্রে সৌভাগ্যবশত এখনো হয়নি। তবে একটি বিষয় আমি এর মধ্য দিয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাত্র কদিন আগে আমরা যে ভূমিকম্পের মধ্য দিয়ে আসলাম, এর সাথে এর একটু সম্পর্ক কিরকম, আমাদের একটা আবহাওয়া অধিদপ্তর আসছে, কিন্তু পৃথিবীব্যাপী আছে, তাদের এক ধরনের পূর্বাভাস দিলে পরে প্রাকৃতিক যে কোনো ধরনের তাপমাত্রা ওঠানামার ক্ষেত্রে এক ধরনের মানসিক প্রস্তুতি নিতে পারে, শারীরিক প্রস্তুতি নিতে পারে। যেমন ধরেন আজকে থেকে যদি বলে দেওয়া হয় যে কালকের তাপমাত্রাটি কিরকম থাকবে, হয়তো সাধারণ মানুষ বা যে কোনো বৃত্তের, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত মানুষ, তারা কিন্তু নিজের মতো একটা প্রস্তুতি নিতে পারে, বিশেষ করে যারা কষ্ট পায়, যাদের এসি নাই, ফ্যান নাই, এরকম যাত্রায়। দুঃখজনক হলো আমরা টেলিভিশনের বদলতে আজকাল কিছুটা আমরা টেম্পারেচার দেখাতে পারি, কিন্তু আমাদের আবহাওয়া অফিসের তাপমাত্রাগুলো এরকম হয়, আজকে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, গরম হতেও পারে, নাও হতে পারে, সেই জায়গায় হালকা পাতলা বৃষ্টি হতেও পারে। না, যে ধরনের পূর্বাভাস আজকে আমরা পেয়েছি সেটি হলো আগামী ২-১ দিনের মধ্যে বৃষ্টি হবে এবং এই বর্ষের শেষে ৪০ ছাড়িয়ে যাবে। আমি আপনার এই কথা বলতে বলতে, আজকাল যেহেতু আধুনিক টেকনোলজির যুগ, আমি এখানে ওয়েবসাইটে দেখছিলাম যে আমাদের আগামী কাল তাপমাত্রা আজকে 35 ছিল, কালকে 36 হবে। তো ক্রমান্বয়ে এই সপ্তাহটি প্রায় এর মধ্যেই থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি নাই, তবে কালকে থেকে এক ধরনের মেঘলা আকাশ থাকবে এবং যেটা দেখাচ্ছে এক ধরনের ঝড়ো হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আবার এর সাথে কিছুটা বৃষ্টি হয়। তবে গরম কিন্তু সহনীয় পর্যায়ে হলেও এবার প্রকৃতি আমাদেরকে ফসলের ক্ষেত্রে, ফসল ঘরে তোলার ক্ষেত্রে, হ্যাঁ, যে এবার যে বাম্পার ফলনটা হয়েছে আমাদের, এইটা ঘরে তোলার ক্ষেত্রে সহায়ক হয়েছে। কারণ মাঘের শেষে বৃষ্টি হয়েছে, অতি বৃষ্টি যদি হইতো তাহলে আপনার
এই যে অকাল বন্যা এইটার হাত থেকে ফসল রক্ষা। এক্স্যাক্টলি, আমি কিন্তু আবার মাঘ চৈত্রের দিকে ধান শুকিয়ে ঘরে তোলা, এটা আমি এই জায়গাটা অত্যন্ত আমি মনে করি গুরুত্বের ব্যাপার। দুইটা ব্যাপার, একটা হচ্ছে আমি যেটা বললাম যে সাধারণ কৃষকের কিন্তু এই জিনিসটা তারা শুয়ে নেয় একরকম, তারা জানে কখন গাছের ছায়া থাকতে হবে, কখন কাজ করতে হবে। এবং আমাদের এই ফসলগুলো দেখা যায় যে অনেক ফসল হওয়ার পরে হয় ঝড় আর নালে বৃষ্টি, দুইটা মিলে দেখা যায় ধানগুলো সব পড়ে যায়। সেই ধান কাটার আগে এই ধানগুলো কৃষক তুলতে পারে না, এই জায়গাটা একটা সুবিধার দিক। আরেকটা হচ্ছে এই যে গরমের মধ্যেও কিন্তু এবার দেখবেন ওই অর্থে আগে যেমন একেবারে কাঠফাটা রোদে আমরা যে ধরনের হাউ হুতাশ ভাবটা দেখতাম, একটু গরম একটু ঠান্ডার মধ্যে দিয়ে কিন্তু আমরা এগুচ্ছি। জানি না আগামী দিনগুলো কিরকম হবে। বৈশাখের আসার আগেই চৈত্রের শেষের দিকেই আসলে বৃষ্টি শুরু হয়েছিল এবারে, যে কারণে হয়তো অতটা গরম আমরা অনুভব করিনি। তবে যাই হোক, আমরা দেখলাম যে অনেক আমাদের সাংবাদিকরা আবহাওয়ার ব্যাপারেও বেশ খবর রাখেন, ওয়াকিবহাল আপনারা দুইজনেই। আমরা বেড়ে উঠি, তো আমরা তো বেড়ে উঠি প্রকৃতির সঙ্গে। সেই কিন্তু যে প্রসঙ্গে যেতে চাই সেটা হলো যে আজকে 3 জন মেয়র তারা শপথ নিয়েছেন, এবং যেটি আসলে পীর হাবিবুর রহমান একটু আপনি আভাস দিচ্ছিলেন, তারা প্রত্যেকেই বলেছেন সুন্দর নগরী তৈরি করবেন, যানজট মুক্ত নগরী তৈরি করবেন। মানে কিন্তু আমার একজন সাধারণ নাগরিক হিসেবে, এই শহরের বাসিন্দা হিসেবে আসলে খুব জানার আগ্রহ, এসবের কোনোটাই কি মেয়রের এখতিয়ারের মধ্যে পড়ে না ক্ষমতার মধ্যে? একটা মূল্যবান কথা আপনি বলে ফেলেছেন, যে প্রশ্নটা, এই প্রশ্নটা যখন ভোটে প্রার্থী হন তখন তারা ভোট শিকারের জন্য প্রার্থীরা তখন এটা বেমালুম ভুলে যান। আপনি দেখবেন 94 সালে হেভিওয়েট প্রার্থী ঢাকার তৎকালীন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ, এটা ছিল আওয়ামী লীগের 21 বছরের পর 75-এর 21টা বছরের যে সংগ্রাম, এই সংগ্রামের প্রথম বিজয়ের আনন্দ। লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি মির্জা আব্বাসকে পরাজিত করে একটা অবাধ নির্বাচনে বিজয়ী হয়ে এসেছিলেন। পরবর্তীতে তিনি বলেছিলেন, তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান, তিনি বলেছিলেন ঢাকা হবে তিলোত্তমা নগরী। পরে এটা মিডিয়াতে এসেছিল হানিফের বরাত দিয়ে, পরে হানিফ বারবার বলেছেন আমি তিলোত্তমা নগরী বলবো না, বলি নাই আমি এটা। এবং হানিফ পরে বলেছিলেন যে মেট্রোপলিটন গভর্নমেন্ট চাই, সেবা সংস্থাগুলোকে সিটি কর্পোরেশনের আওতায় দিতে হবে। এখন মনে করেন উত্তরায় ছিনতাই রাহাজানি হচ্ছে, এখন নগর পুলিশ কার আওতায় থাকবে? সিটি কর্পোরেশনের আওতায় থাকবে? মঞ্জু ভাই জানেন যে নিউ ইয়র্ক সিটিতে এক সময় দিন দুপুরে আপনার কিরকম ছিনতাই হতো, যে কালোরা কিভাবে ইয়ে করতো, মানুষকে হ্যারাস করতো। সেখানে কি যেন ওই মেয়রটার নাম যে খুব শক্তভাবে হাল ধরেছিল, জুলিয়ানি এত পপুলার হয়েছিলেন। এবং তার যে ক্ষমতা, কিউবার ফিডেল কাস্ট্রো জাতিসংঘে আসবে সেটা সে আসতে দেয় নাই। নিউ ইয়র্ক সিটিতে কে আসবে না আসবে বিদেশি রাষ্ট্রপ্রধান, এইটা আপনার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা সরকার প্রধানের উপর না, এটা নিউ ইয়র্কের মেয়রের এত ক্ষমতা। আমাদের এখানে মেয়রদের এত ক্ষমতা নাই। ইয়াসির আরাফাতকে জাতিসংঘে যেতে দেয় নাই। এই যে তার ক্ষমতা মেয়রের নিউ ইয়র্কের। লন্ডনের মেয়র, তাকে লেবার পরবর্তীতে মনোনয়ন দেয় নাই, সে স্বতন্ত্র জিতে আসছে। কেন? মানুষের শিক্ষিত মানুষ, এবং তার মধ্যে সে যে সেবা দিয়েছে, যে সার্ভিস দিয়েছে, সে আবার বিপুল ভোটে অভিষিক্ত হয়েছে। পীর হাবিবুর রহমান, আমি ঠিক এই জায়গাটাতে আপনাকে একটু থামাবো। জি, এই জায়গাটাতে আপনাকে আমি থামাবো। এই শব্দটিকে আমি ধরে রাখছি, ক্ষমতা, মেয়রের ক্ষমতা, এই শব্দটিকে আমি ধরে রেখে একটি ভিন্ন প্রসঙ্গে যাব। কারণ আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বারিধারা স্টুডিও থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন খান। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, কারণ উনি আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়ে গেছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন খান, আপনাকে 71 জার্নালে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক তিনি কেন আমাদের আজকে সময় দিয়েছেন। সেটি হলো যে সুন্দরবনে সার বোঝাই একটি কার্গো আরো একবার আমরা শুনলাম যে ডুবে গেছেন। ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন খান, আমার আপনার কাছে আসলে জানতে ইচ্ছে করছে যে এর আগে একটি তেলবাহী জাহাজ সুন্দরবনের আশপাশ দিয়ে ডুবে গেল, পশু নদীতে ডুবে গেল, এবং এবার আমরা দেখলাম যে একটি সারবাহী কার্গো ডুবে গেল। তো ভালোই তো, সুন্দরবনের মানুষ সার দিয়ে তেল দিয়ে বেশ ঋদ্ধ হচ্ছে নাকি? ধন্যবাদ আপনাকে। আসলে আমি ভীষণভাবে শঙ্কিত এবং উদ্বিগ্ন বটে। আপনি দেখুন, এই ধরনের জাহাজ ডুবে আমরা যদি কর্ণফুলী নদীর মোহনায় কিংবা বহির্নোঙরে বঙ্গোপসাগরে ঘটতো, আমরা কিন্তু অতটা উদ্বিগ্ন হতাম না, অথবা শঙ্কিত হতাম না। কিন্তু এই জাহাজ ডুবিগুলো এমন এক জায়গায় ঘটছে যে সুন্দরবনের, যার দ্বারা ডিরেক্টলি ইফেক্টেড। এবং এই সুন্দরবন কিন্তু আমাদের দেশের জন্য, আমাদের জন্য একটা প্রকৃতির একটা অপূর্ব একটা সম্পদ। এই সম্পদটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি, আপনার মনে আছে সিডর কিংবা আইলার মতো যখন ঘটনা ঘটে, এই সুন্দরবন কিন্তু আমাদের লক্ষ লক্ষ লোকের জীবন বাঁচিয়ে দেয়। সুন্দরবনের যে গাছপালা, এগুলো প্রথম ধাক্কাটা কিন্তু তাদের উপর দিয়ে যায়। সে কারণে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। আর আপনি যেটা ঠিকই বলেছেন যে মাত্র 5-6 মাস আগে 2014 সালের 9 ডিসেম্বর বোধহয়
আমরা শেলা নদীতে একটা ফার্নেস তেলবাহী জাহাজ ডুবে গিয়েছিল এবং মারাত্মক একটা বিপর্যয়ের সম্মুখীন আমরা হয়েছিলাম। তার কিছুদিন যেতে না যেতেই আমরা আবার একটি দুর্ঘটনার কবলে পড়লাম। এই দুর্ঘটনার দ্বারা কি হবে সেটা নিয়ে আমি পরে আলাপ করছি, কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার এই সুন্দরবনকে ঘিরে এই যে ঘটনাগুলো ঘটছে আমাদের টনক নড়ছে না কেন? আর কত দুর্ঘটনা ঘটলে আমরা বুঝতে পারবো যে সুন্দরবন আসলে একটা বিপর্যয়ের সম্মুখীন হয়ে ডক্টর মোহাম্মদ আখতার হোসেন, আপনি আছেন আমাদের সাথে। আমি একটু চট করে মহিরুল ইসলাম আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে যেতে চাই, যেটি ডক্টর মোহাম্মদ আখতার হোসেন বলছেন যে কেন টনক নড়ছে না। মানে এর আগে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এর মধ্যে এরকমও আমরা শুনেছি যে এখন সুন্দরবনের যে এলাকাবাসী রয়েছেন তারা তেল বিক্রি করে আয়ের উপার্জনের একটা পথ করে নিয়েছেন, কিন্তু সেসব প্রসঙ্গ থাক। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে গণমাধ্যম কি আসলে এই প্রসঙ্গটি যথেষ্ট গুরুত্বের সাথে তুলে ধরতে পারছে? এর জবাব হচ্ছে হ্যাঁ এবং না। যেমন প্রশ্ন করলেন অধ্যাপক আক্তার যে টনক নড়ছে না কেন, আমরা গণমাধ্যমের কর্মীরা, সাধারণ নাগরিকরা যে যেই পেশায় আছি, বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় যে নিহত হয় এক ধরনের অদক্ষ চালকের কারণে, রাস্তার নানান রকম নসিমন করিমানের কারণে, রাস্তায় গরু ছাগল চলার কারণে, রাস্তায় ট্রাফিক ব্যবস্থা অনিয়মের কারণে, আমরা বলতে বলতে লিখতে লিখতে আমরা কিন্তু ক্লান্ত, তারপরেও প্রতিদিন বলছি, লিখছি। এরপরও কি আমাদের দুর্ঘটনা যেই জায়গাগুলোতে অ্যাড্রেস করা দরকার আমরা পুরোটা করেছি? পুরোটা হয়নি। কিছুটা উন্নত হয়েছে, আমি একেবারে বলবো না যে তিমিরে সেই তিমিরে আছি। আমরা জানি আমাদের সড়ক পথগুলো অনেকগুলো জায়গাকে দুর্ঘটনা কবলিত বলে চিহ্নিত করা হয়েছে, কতগুলো জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে উনি যেমনটি বললেন, এটি সত্যি কথা আমাদের এ যাবৎকালের দ্বিতীয় দুর্ঘটনা। আমি আশা করি না যে আরো 10টি দুর্ঘটনা করলে পরে ব্যবস্থা হবে। আমাদের দেশের মধ্যে কি, এটা আমি ঢালাও ভাবে অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে চাচ্ছি, আমাদের এখানে প্রচুর আইন আছে, আইনের প্রয়োগ নাই। আমরা এক ধরনের উদাসীনতা, অসচেতনতার মধ্যেই বাস করি। আমাদের চোখের সামনে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, সেখান দিয়ে হিউম্যান ট্রাফিকিং হয়। আমাদের চোখের সামনে দিয়ে ড্রাগ ট্রাফিকিং হয়। আমাদের চোখের সামনে এই যে নববর্ষের ঘটনা ঘটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থেকে। আমাদের চোখের কাছাকাছি হুমায়ুন আজাদের মতো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আমরা কি এর প্রতিকার করতে পেরেছি? যে কোনো একটা দুর্ঘটনার পরে আমরা সকলে আলোচনা করি, পত্রিকায় পোস্ট লেখা হবে, সংবাদ লেখা হবে, 3 দিন ফলো আপ হবে, কিন্তু কার্যকর পদক্ষেপ হবে না। আমি যে জায়গায় বলছি, এত ঘটনার দেশ, হ্যাঁ অবশ্যই প্রতিদিন আমরা তো যেমন আরেকদিন আরেকটি ঘটনা ঘটলে আমরা এই বিষয়ে হয়তো অধ্যাপক সাহেবকে আরো 5 বছর পরে ছাড়া আমরা দেখতেও পাবো না। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমাদের এখন আমরা সার্বিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছুটা করে আইনের মধ্যে আছি। আমরা কিন্তু লাইন ধরে এখন বাসে উঠি, আমরা কিন্তু একটা নিয়মের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি খালি বিনীতভাবে অনুরোধ জানাবো, জনগণের ট্যাক্সের পয়সায় যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের ডিউটি ছিল সুন্দরবনে কিন্তু এক ধরনের আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে যাতে পণ্যবাহী কোনো লঞ্চ বা এই সমস্ত জাহাজগুলো না চলতে পারে, তারা কি করছিলেন এই জায়গায়? আমরা অনেক সময় দায়িত্ব অবহেলা করি আমাদের যার যার জায়গায়, বিশেষ করে যাদের উপরে আমাদের নিরাপত্তার দায়িত্ব তাদেরকে একটু সচেতন হওয়া। তাদেরকে কিন্তু বর্তমান সরকার, অন্তত আমি এইটুকু সরকারের প্রশংসা করেই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী গত 6 বছরে তাদের যে পরিমাণ সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে, প্রত্যেকটি বাহিনীর, প্রত্যেকটা নিরাপত্তা রক্ষী, প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারী, আমি দয়া করে অনুরোধ জানাবো, তারা যদি একটু দায়িত্বশীল হন তাহলে আমরা এই ধরনের দুর্ঘটনা থেকে অনেকখানি পরিত্রাণ পাবো। আমি একটু ডক্টর মোহাম্মদ আখতার হোসেনের কাছে আসবো, সেটি এই প্রশ্ন নিয়ে যে তারা আসলে কতটুকু দায়িত্বশীল হলে বা কি কি দায়িত্ব পালন করলে বা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে এই দুর্ঘটনাগুলো আরেকবার ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে একটা বিরতির সময় হয়েছে। পীর হাবিবুর রহমান, আমি আপনার কাছে আসবো। একটা বিরতি নিয়ে ফেরত আসছি ৭১ জার্নালে। ভারতের রাজ্যসভায় সংবিধান সংশোধনী বিল পাশ, আরও এক ধাপ এগুলো স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন। শপথ নিয়ে নগর জীবনে স্বস্তি আনতে আবারও প্রতিশ্রুতি দিলেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। উদ্ধার হয়নি ডুবোচরে আটকে পড়া কার্গো, সুন্দরবনের পানিতে মিশছে সার, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। রাজধানী সহ সারা দেশে তীব্র তাপদাহ, 2-1 দিনের মধ্যে বৃষ্টি, মাস শেষে আরো গরম বাড়ার পূর্বাভাস।
আজহার ও ইউনুসের শতকে ঢাকা টেস্টে বড় সংগ্রহের পথে পাকিস্তান, আর খেলা হচ্ছে না শাহাদাতের। বার্তাকক্ষের সর্বশেষ সংবাদ আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমরা এই মাত্র খবর পেলাম ভাস্কর নভেরা আহমেদ তিনি মৃত্যুবরণ করেছেন। জাতীয় শহীদ মিনারের ভাস্কর হামিদুর রহমানের সাথে ভাস্কর নভেরা আহমেদও এর ডিজাইনের সাথে যুক্ত ছিলেন, এবং তার বয়স হয়েছিল প্রায় 85 বছর। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন, এবং আমাদের ৭১-এর পক্ষ থেকে এবং ৭১ জার্নালের পরিবারের পক্ষ থেকে সবার পক্ষ থেকে ভাস্কর নভেরা আহমেদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে একটু যেতে চাই, কারণ আমাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ আখতার হোসেন খান আছেন। ডক্টর আখতার হোসেন খান, একটু চট করে যে প্রসঙ্গটি আপনি উল্লেখ করতে চাইছিলেন, কাদের ব্যর্থতা, কিসের ব্যর্থতা এই দুর্ঘটনা? জি, বিরতির আগে যেটা আলাপ করছিলাম আমরা, যে গণমাধ্যমকে আসলে দোষ দিয়ে তো লাভ নেই। গণমাধ্যম খুব ভালোভাবে এটা প্রচার করেছেন, এবং গণমাধ্যমের কল্যাণে কিন্তু আজকে আমরা এখানে আলোচনা করছি। এখন দেখুন, ঘটনাটি ঘটেছে গত রোববার, অর্থাৎ মঙ্গলবারে যেদিন দুর্ঘটনা ঘটলো তার আগে রোববারে কিন্তু জাহাজটি ডুবোচর আটকে গিয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, এই 2 দিন যে আটকে থাকলো, এই 2 দিন আমাদের কর্তৃপক্ষ কেন জানলেন না? নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা কেন ইনফর্ম হলেন না যে একটি জাহাজ সেখানে চরে আটকে রয়েছে? এবং তারা কেন এটা ফোর্সি করতে পারলেন না যে কোনো ধরনের দুর্ঘটনা সেখানে ঘটতে পারে? আর মালিক পক্ষ কেন এই জিনিসটি যথাযথ কর্তৃপক্ষকে জানালেন না? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়, এবং হিসেবে যদি সঠিক সময়ে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেওয়া হতো, হয়তো এই দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতাম। সুতরাং আমি এখানে স্পেসিফিক কাউকে দায়ী না করে আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, যে তেলবাহী জাহাজে যখন দুর্ঘটনা ঘটেছিল তারপরে কিন্তু এখানে একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল যে পণ্যবাহী জাহাজ যাওয়ার সময় নৌ চলাচলে একটা নজরদারির মধ্যে থাকতে হবে। তাহলে এই যে জাহাজটি গেল, এবং আপনি খেয়াল করবেন যে কোন কোন পত্রিকা বলছে এখানে 200 টন সার ছিল, কেউ বলছে 500 টন, কেউ বলছে 300 টন। এক্স্যাক্টলি কতটুকু পরিমাণ সার ছিল সেটাও কিন্তু আমরা জানতে পারছি না। আমি একটু এখান থেকে ডক্টর আখতার হোসেন খান আপনাকে থামাচ্ছি। বীর হাবিবুর রহমান, আমার যেটি মনে হয়, যেটি উনি উল্লেখ করছেন, কেউ বলছেন 200 টন, কেউ বলছেন 500 টন, আসলে এই ধরনের জাহাজগুলোতে যা ধারণ ক্ষমতা তার চেয়ে অনেক বেশি আসলে মাল নিয়ে নেওয়া হয় বা জিনিস নিয়ে নেওয়া হয়, এবং হয়তো 200 টন তার ধারণ ক্ষমতা ছিল, কিন্তু 500 টন থাকার সম্ভাবনা আছে। এই একটা দ্বিধাদ্বন্দ্বে নিশ্চয়ই গণমাধ্যমও ভোগে। জি, আমাদের মনে করেন এই ধরনের ঘটনায় তখন মনে করেন খুলনা ব্যুরো থেকে মনে করেন নিউজগুলো আসা শুরু হলো, তখন ওইখানে তাদেরকে সোর্স প্রথম দফায় যেটা বলে সেটাই আসে। এরপরে তদন্ত কমিটি একটা হয়, এই তদন্ত তো পরে হারিয়ে যায়, তামাদি হয়ে যায়। আসলে দেখেন যে আমাদের প্রকৃতির যে নৈসর্গিক জায়গা, এটা যেন সুন্দরবন, একটা আমাদের অহংকার, বাংলাদেশের বড় সম্পদ, এটা আজকে অভিশপ্ত হয়ে যাচ্ছে। এবং একটা ঘটনার পর আরেকটা ঘটনা, যেটা বললেন যে এটা একটা সীমারেখা টেনে দেওয়া হয়েছিল, আসলে আমরা কখনো আইন বিধিবিধান অনুযায়ী চলছি না। আমাদের দেশটাই চলছে জোর যার, মুল্লুক তার, ক্ষমতা যার, দেশ তার, এরকম একটা নীতিতে চলছে দেশ। এবং দেশে আপনার আইন ভঙ্গ করার মধ্যে একটা কৃতিত্ব আছে, বিধিবিধান লঙ্ঘন করার মধ্যে একটা কৃতিত্ব আছে। আপনি দেখবেন যে আপনার ট্রাফিক সিগন্যাল আমরা মিডিয়ায় তুলে ধরেছি, যে ট্রাফিক রাস্তার উল্টো দিক থেকে পুলিশের গাড়ি আসছে, মন্ত্রীরা চলে যাচ্ছেন, দায়িত্বশীলরা, এটা তারা যেতে পারেন না। এটা মনে করেন আপনি দেখেন যে আজকে গণমাধ্যম কর্মীরাও কখনো কখনো চলে যান, কিন্তু এটা কখনোই ঠিক না আসলে। এবং আপনি দেখেন যে টনি ব্লেয়ার যখন প্রাইম মিনিস্টার, তখন তার ওয়াইফকে টিকিট ছাড়া তিনি উঠে গিয়েছিলেন ট্রেনে, সেখানে ফাইন দিতে হয়েছে তাদের। কিছুদিন আগে আরো কার এরকম ঘটনা ঘটেছে। তো আমাদের দেশে তো আমরা আসলে আইনের কথা বলি, আইনের শাসনের কথা বলি, সংবিধান বলি, আইন বিধিবিধান বলি, কঠিন কঠিন আইন করি, কিন্তু আমরা আইনই মানি না আসলে। আর তেল, জাহাজের তেল কেন, দেশটাই বাসছে তেলের উপর, তেলের নহর বইছে। এই যে তেলবাজিতেই মনে করেন আমাদের সংসদীয় গণতন্ত্রের বরণ করেছে। এই প্রসঙ্গে আসবো, এবং এই যে জবাবদিহিতার জায়গা, আমি যেটা বলছি, মনে করেন 111 পাওয়া গিয়েছিল বনের রাজা ওসমান গনি নাকি বনের রাজা, তার তুষকের নিচে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছিল। মনে করেন বর্তমান যে প্রধান বন সংরক্ষক, বন নিয়ে সবসময় ব্যবসাটাই হয়েছে, বন লুটপাট হয়েছে, উজাড় হয়ে গেছে। এগুলোর কখনো কোনো তদন্ত হয় নাই এবং আইনি ব্যবস্থা নেওয়া হয় নাই, এত লুটপাট হয়েছে। বাংলাদেশে
এখন বন পরিবেশ মন্ত্রী যিনি, তিনি একজন যোগ্য মন্ত্রী। এরশাদ আমলে তিনি বলতেন গুড মিনিস্টার, শেখ হাসিনার প্রথম শাসন আমলে তিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন, এরপরে মনে করেন এইবার তিনি বন পরিবেশ মন্ত্রী। কিন্তু আগে তার যে তেজ, এই তেজ থেকে যেন তিনি অনেকটা নিষ্ক্রিয়, যেন আগের সেই ইয়েটা নাই তার মধ্যে। এবং তিনি একজন ভালো মন্ত্রী, কিন্তু কোথায় যেন আটকা, কোথায় যেন কি করতে পারছেন না, এরকম মনে হয়। কিন্তু তিনি তো একজন সৎ এফিসিয়েন্ট মিনিস্টার, এটা সবাই জানে। কিন্তু তিনিও এসে কি তদন্ত করতে পেরেছেন যে তার আগে কি ঘটেছিল বন নিয়ে অতীতে কি ঘটেছিল? এটি তো করতে পারেন না। বর্তমানে যত ঘটনা ঘটছে সেগুলো পর্যটন জোন বলি আমরা, কক্সবাজারটাকে আজ পর্যন্ত একটা নিট অ্যান্ড ক্লিন সিটি করতে পারি না। আপনি শেক্সপিয়ার সিটিতে যদি যান, কি ঝকঝক করে। সেই জায়গায় আসবো আমি একটু। ডক্টর আখতার হোসেন খান, আপনার কাছে যে জিনিসটি জানতে চাই, এই যে সার ভেসে যাচ্ছে, পানিতে মিশে যাচ্ছে, আমরা দেখছি, মানে এরপর কি, মানে এর আগে তো তেল দেখলাম, তেল কিভাবে তোলা যায়, তাতে করে মানুষ হাত ডুবিয়ে পা ডুবিয়ে পানিতে নেমে নানান রকম করে তেল তুললো, সেটাও আমরা দেখলাম। এখন সার তোলার বেলায় কি আমাদেরকে নতুন কোনো দক্ষতা অর্জন করতে হবে কিনা, এটি একটু জানতে চাইবো। আর একটা দ্বিতীয় প্রশ্ন জানার আছে যে বিকল্প একটি নৌপথের প্রস্তাব, চেষ্টা কার্যকর করার কথা সবই আমরা শুনেছি, এবং আমরা শুনেছি সেটি কিছুদিনের মধ্যে সচল হবে। যতদিন না সচল হয় ততদিন পর্যন্ত আসলে এই সুন্দরবনের মাঝখান দিয়ে নৌযানগুলো চলাচল করবে, সেটির কি অবস্থা আপনার কাছে জানা আছে? আপনার শেষের প্রশ্নটির উত্তর আমি বলি যে একটা বিকল্প একটা রাউটের ব্যবস্থা করার কথা ছিল। আমার জানা মতে ওই ব্যাপারে ওই পর্যন্ত রয়ে গেছে, এরপরে কোনো কাজ করা হয়নি। যে একটা বিকল্প পথ যে করা হবে, আমরা যেটা করি এই যে এটা নিয়ে আমরা আলোচনা করছি, 2-4 দিন হলে আলোচনা হবে, তারপর এটা আমরা ভুলে যাব, এটা আর মনে থাকবে না আর একটা দুর্ঘটনা না ঘটা পর্যন্ত। একজন আপনাদের আলোচক, সম্মানিত আলোচক বলছিলেন 5 বছর পরে হয়তো আমাকে আবার আনতে হবে। 5 বছর লাগবে না, 5 মাস পরে হয়তো আবার আসতে হবে। না, আমরা চাই না যে আপনি এই কারণে আরো একবার আসেন, আপনি বারবার আসবেন 71-এ, কিন্তু এই কারণে নয়। যে জিনিসটি বললাম, এই যে সার, আমি যে অদক্ষতার কথাটা যেটা বলছি, আজকে যদি পানিটা লাল না হতো, এটা যে পটাশ সার সেটাই হয়তো আমরা বুঝতাম না। কারণ কোন ধরনের আমাদের সাধারণত ইউরিয়া, নাইট্রোজেন সার, টিএসপি যেটা আমরা ফসফরাসের জন্য ইউজ করি, আর হচ্ছে পটাশ যেটা আমরা পটাশিয়ামের জন্য ইউজ করি, মিউরেট অফ পটাশ। তিনটার ইফেক্ট কিন্তু 3 রকম হবে। এই পটাশ সার যেটা সেখানে লাল রং দেখে আমি আপনাদের ছবিতেও দেখলাম, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ডিজলভ হয়ে যায় পানিতে, এবং ডিজলভ হওয়ার ফলে এটার ইমিডিয়েট ইফেক্টটা কিন্তু চলে আসবে। এবং ইমিডিয়েট ইফেক্টটা আসবে আপনি নিশ্চয়ই জানেন যে ওই যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, ওই এলাকায় কিন্তু ডলফিন এবং শুশুক জাতীয় আমাদের জলজ প্রাণী ওই একটা বিচরণ ক্ষেত্র, সেখানে তাদের উপর কিন্তু খুব সরাসরি ইম্প্যাক্ট আসবে 2-1 দিনের মধ্যেই। লং টার্ম ইফেক্ট এটা তো হবে না, কারণ হচ্ছে এখানে জোয়ার ভাটার ব্যাপার রয়েছে, আস্তে আস্তে ডাইলিউট হয়ে যাবে। সুতরাং ওই তেলের জন্য যে একটা দীর্ঘমেয়াদী যে ইয়ে ছিল, প্রতিক্রিয়া ছিল, এখানে কিন্তু সেই জিনিসটা হবে না। কিন্তু 2-4 দিনের মধ্যেই সেখানে পানিতে যে মাছ রয়েছে সেটা এবং অন্যান্য যে জলজ প্রাণী রয়েছে তাদের উপর কিন্তু ভীষণভাবে একটা ইফেক্ট আমরা মনে হয় হবে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আখতার হোসেন খান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং 71 জার্নালের সময় দেওয়ার জন্য। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব যে সরকারের পক্ষ থেকে কেউ না কেউ এই বিষয়ে আমাদেরকে আরো কিছু বলবেন। জি, এই পয়েন্ট এই বিষয়ে বলতে চাই যে একটি হচ্ছে যে আমাদের 3টি পথ, সড়ক পথ, রেলপথ, নৌপথের মধ্যে সবচেয়ে অবহেলিত হচ্ছে নৌপথ, এটা আমরা মোটামুটি জানি। সে জায়গায় দেখেন আমাদের একটি বড় দুর্ঘটনা ঘটলো কিন্তু কিছুদিন আগে। এই যে এখানে 200 টন না 500 টন, তখন যখন লঞ্চ ডুবি হলো, 100 জন না 300 জন এই নিয়ে কিন্তু আমরা অনেকদিন কনফার্ম হতে পারি নাই। আমাদের এখানে 2টি সংকট। একটি সংকট হচ্ছে আমাদের নৌযানগুলো, সেটা যাত্রীবাহী বলেন আর মালবাহী, কোনোটারই প্রপার সার্টিফাইড না, অধিকাংশগুলি, যদি কোনোটা না বলি অধিকাংশগুলো। দ্বিতীয় হচ্ছে এই যে আমাদের টোটাল নৌপথকে, আমাদের সড়ক পথে যে ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবুও দেখা যায় অ্যাক্টিভিটি দেখা যায়, নৌপথে কিন্তু আপনারা যারা লঞ্চে মাঝে মধ্যে আসা যাওয়া করেন, আমি খুব রেয়ারলি দেখি যে নৌপথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন দেখার সাক্ষাৎ মেলে কিনা। সেটা হঠাৎ করে যেমন ওই শুশুক অথবা কুমির দেখা যায়, এরকম হঠাৎ করে আপনি কদাচিৎ দেখতে পারেন। এই জায়গাটা আমি মনে করি প্রায়ই দেখা যায়, আমার মনে হয় তার চেয়েও কম দেখা যায় করে এসে চলে যায়। আমি যেটা বলতে চাচ্ছি যে এই জায়গায় আমাদের নদীমাতৃক বাংলাদেশ আমরা বলি, এবং আমি পীর হাবিব ভাইয়ের সাথে সুর মিলে এই যুগটুকু বলবো, আমাদের একজন নৌ পরিবহন মন্ত্রী এখন যিনি আছেন, ওনার রাজনৈতিকভাবে উনি একজন বেশ অ্যাক্টিভ মানুষ, ফলে তার কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি। যদিও গত নৌ দুর্ঘটনার পরে তারই একটি মানে নৌযান জানা গিয়েছিল যে তারটা সার্টিফাইড ছিল না। আমি বিশ্বাস করতে চাই, আশা করতে চাই তিনি যদি, এবং তিনি নদীর পাশের মানুষ, ফলে তার এই জাতীয় অভিজ্ঞতাগুলো ভালো থাকবার কথা আমরা কিন্তু প্রত্যাশা করি।
এই সরকারের সময় অন্তত যেই সমস্ত সংকটগুলো আমরা গণমাধ্যমে আলোচনার পরে এক ধরনের সমাধানের পদক্ষেপ নিতে দেখি, কিন্তু এটাকে কন্টিনিউ করতে হবে। আমরা যেমনটি বললাম যে এর আগে কিন্তু বিকল্প রাস্তা করা হয়েছিল দুর্ঘটনার পরে, কিন্তু রাস্তাটির ফলো আপ নাই। না, রাস্তা করা হয়েছিল না, নির্দেশনা দেওয়া হয়েছিল, করা হবে বলে একটা নির্দেশনা। এই জায়গায় আমি মনে করি এইটাকে কেন্দ্র করে আমাদের নৌপথের নৌযানগুলোর ব্যাপারে যেটা তদারকিটা এটা বাড়াতে হবে, এবং নৌপথের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরও এক ধরনের ভিজিবিলিটি সংখ্যা বাড়িয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে। আপনি যে কথাটির কথা উল্লেখ করলেন যে নৌপথে অর্থাৎ কোস্ট গার্ড বা যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন তাদেরকে দৃশ্যমান হতে আমরা দেখি না, সেই প্রসঙ্গে আরেকবার ফিরে আসবো। সেটি হলো সাগর পথে যে অবৈধ মানব পাচার চলছে সেই প্রসঙ্গে যখন কথা বলবো তখন। তবে তার আগে একটি শব্দ আমি ধরে রেখেছিলাম, মেয়রের ক্ষমতা। পীর হাবিবুর রহমান, আপনার কাছ থেকে ছোট করে শুনে নিয়ে যাব। সেটি হলো যে মেয়রের ক্ষমতা, আপনি যেটি উল্লেখ করছিলেন নিউ ইয়র্কের মেয়র বা লন্ডনের মেয়র, তাদের যে ক্ষমতা, মানে এইখানে তো কাঠামোটির মধ্যে একটা গলদ রয়েছে। মেয়র আসলে কাজ করবেন কতটা ক্ষমতা নিয়ে, সেটি নিয়ে তো একটা প্রশ্ন রয়েছে। সেই বিতর্কে অবসান হয় নাই, সেটি আপনাকে বলছিলাম যে 94 সালে বিজয়ী হয়ে আওয়ামী লীগ পরে ক্ষমতায় আসলো 96 সালে। তখন হানিফ সাহেব যে মেট্রোপলিটন গভর্নমেন্ট চেয়েছিলেন সেটি আওয়ামী লীগ গ্রহণ করে নাই। পরবর্তীতে চট্টগ্রামে ওই সময় 94 সাল থেকে 3 দফা ছিলেন মেয়র চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী, তিনিও একই ফর্মুলার কথা বলেছেন, একই বিকল্প অভিজ্ঞতা নিয়ে আসার পরে তিনিও এটাকে সমর্থন করেছেন। এখন মনে করেন তারপরে সর্বশেষ বিএনপির সাদেক হোসেন খোকা ঢাকায় ছিলেন, তিনিও একই কথা বলেছেন, কারণ তার অসহায়ত্ব তাদের। এবং এরা যখন এদের অভিজ্ঞতা নাই এই দুইজনের, এই জন্য তারা বলছেন যে আমরা পারবো, মানে এবার সমাধান সমস্যা চিহ্নিত, এবার সমাধান যাত্রা আনিসুল হকের বা সাইদ খোকনের যে জীবন উৎসর্গ করবো। এখানে জীবন উৎসর্গ করার কিছু নাই, এখানে নগরবাসীকে সেবা দেওয়ার বিষয়। সেবাটা কি? আমার হলে একটু পরিচ্ছন্ন শহরটা, আমার যানজট মুক্ত শহরটা। না, কিন্তু যানজট মুক্ত মেয়র কি করে করবেন মঞ্জুরুল ইসলাম? না, করতে পারেন না, ওনার মোটেই ক্ষমতার মধ্যে পড়ে না। কিন্তু যে জায়গাটা উনি কমিয়ে আনার কথা সবসময় বলে। হ্যাঁ, বলেন। আমি বলি কি, বলছিলাম যে তারা করেন কি, ভোটটা পাওয়ার জন্য তারা সব প্রতিশ্রুতি দিতে থাকেন। এরপরে মানুষ তখন কাউন্টডাউন শুরু করতে থাকে প্রথম দিন থেকে। আজকে একজন নগর ভবনে বসছেন, কালকে আরেকজন বসবেন, মানুষের কাউন্টডাউন শুরু হয়ে যাবে তারা প্রতিশ্রুতি কতটা রাখলেন। এমনি তাদের মধ্যে এই ভোট নিয়ে একটি গ্লানিময় অবস্থায় তারা আসছেন, কারণ তারা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আসেন নাই। ভোট থেকে চলে গেছে একটা পার্টি, তাদের প্রতিদ্বন্দ্বীরা বর্জন করে এবং এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। তারপরেও তারা এমনি তার যোগ্য প্রার্থী, কিন্তু তাদের একটা গ্লানি আছে। এর গ্লানি কাটানোর জন্য তারা কি করেন এটাই এখন দেখার বিষয়। জি, আমি আসছি আপনার কাছে জনাব পীর হাবিবুর রহমান। বলছিলাম যেটি আমি বলছিলাম যে উনিও যেটি বলছেন এবং আমরাও যেটি দেখেছি যে সবাই বলেছেন যানজট মুক্ত নগরী দেবেন, এখানে পার্ক হবে, এখানে উন্মুক্ত উদ্যান থাকবে, কিন্তু এর মধ্যে আসলে কটা মেয়রের পক্ষে করা সম্ভব? আপনার মতো করে আমার মনেও গণমাধ্যম কর্মী হিসেবে প্রশ্ন ছিল ওনাদের যখন এক ধরনের প্রতিশ্রুতির ফুলঝুরি দেখছিলাম, যেটা পীর হাবিব ভাইও গতকাল ওনার একটা অনুষ্ঠানে আমি শুনেছি যে ফুলঝুরি কথাটি ব্যবহার করছেন, আমরাও কিন্তু বলি। আমিও জানবার জন্য এবং আজকে আমি আরেকটি অনুষ্ঠানে একজন সাবেক সচিব যিনি স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে, তার সাথেও কথা বলে এবং বিধিমালাগুলো দেখার চেষ্টা করেছি। একজন মেয়রের মূল কাজ হচ্ছে স্থানীয় সরকার, তো এটা কিন্তু বাংলাদেশ সরকারের যেমন মূল কাজ, স্থানীয় সরকার হিসেবে পৌরসভার মূল কাজ হচ্ছে কর নেয়া এবং কর খরচ করা। আচ্ছা, মিউনিসিপ্যালিটি ট্যাক্স। ফলে তাদের প্রধান কাজ হচ্ছে কিন্তু ট্যাক্স নিয়ে সেই ট্যাক্সটাকে জনগণের কল্যাণে কাজ করা। তো এই জায়গাটা আমি আসছি, ট্যাক্স নেওয়ার ক্ষেত্রে এক ধরনের নিয়ম আছে, সেটা বড় আলোচনায় না গেলাম। এখন নিয়ে কি কাজ করবে? মূলত 3টি কাজ করা। একটি কাজ হচ্ছে সকালে আমরা যখন ঘুম থেকে উঠে বেরোবো রাস্তাটা যেন আমরা পরিচ্ছন্ন দেখি, সেটি বললাম, পরিষ্কার পরিচ্ছন্নতা। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে আমাদের ঘরের নানান বর্জ্যগুলো থাকে, এই বর্জ্যগুলো যেন নিয়মিত গিয়ে এটা যেন পরিচ্ছন্ন আমি করে নিয়ে গেল, কিন্তু এই বর্জ্যটা আবার নেওয়ার জন্য একটা ব্যবস্থা থাকে। তৃতীয়ত হলো আমরা যখন বিকালবেলা ঘরে ফিরে আসবো কাজ শেষ করে নাগরিকরা, তখন যেন একটি আলো থাকে যেখানে আমরা ছিনতাইকারী, রাহাজানি অর্থাৎ একটি নিরাপত্তাহীন ভুতুরে পরিবেশে না থাকি। মূলত কাজ এই 3টি। আরেকটি চতুর্থ কাজ ছিল যেটা বিভক্ত হয়ে গেছে, আমি এটা নিয়ে ডিটেল যেতে চাই না, হয়তো পীর হাবিব ভাই আরো তির্যক সমালোচনায় গিয়ে আরো ঝামেলায় ফেলবেন। সেটা হলো আমরা দেখতাম চতুর্থ কাজটি একসময় ছিল, যারা বরেণ্য অতিথি আসতেন বিদেশ থেকে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মেয়র একটি চাবি উপহার দিতেন, বিশেষ করে নগরের চাবি। তো এখন তো এটা একটু প্রশ্নবিদ্ধ, উত্তরের মেয়র দিবেন না দক্ষিণের মেয়র দিবেন, এই জায়গাটা।
ফলে মূল না, কাজ না, যেটা আমি বলতে এটা আপনি ভুলে গেছেন, আপনি তখন দেশের বাইরে ছিলেন। এইটা আপনার ফয়সলা হয়ে গেছে অলরেডি। আচ্ছা। ঢাকার মেয়র হানিফ, হ্যাঁ। তখন অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন, তিনি কিন্তু সম্বর্ধনা দিতে পারেন নাই এই যে ইয়াসির আরাফাত, সুলেমান ডেমিরেল বা দক্ষিণ আফ্রিকার ম্যানসন ম্যান্ডেলা, যারা আর কোনোদিন আসবে না, এটি তখন তাদেরকে সেই ক্র্যাশ দিয়েছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের। আচ্ছা। আর আরেকটা ক্রিকেটে যখন আমরা এই বিজয়ী হয়ে আসলাম, তখন ঢাকার মেয়র সেইটাও সম্বর্ধনা দিতে পারেন নাই, সেটা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে আহ্বায়ক করে একটি সম্বর্ধনা কমিটি করে মানিক প্যাভিলিয়নে দেওয়া হয়েছে। এখানে আবার আমি একটু মানে আমার একটা ভিন্ন মত বলতে চাই। অনেক সময় হয় কি জানেন, মেয়রের ক্ষমতা যেমন বললাম খুব লিমিটেড, আবার এই জায়গায় কিন্তু লোকটাকে অনেক সময় কিন্তু মানুষের পার্সোনালিটির উপর ডিপেন্ড করে যে আপনি কি করতে পারবেন কি পারবেন না। যেটা পীর হাবিব ভাই বলতে চাচ্ছিলেন বা আপনি জিজ্ঞেস করলেন যে যানজট কমানোর প্রতিশ্রুতি তারা দিয়েছেন, আমি বিশ্বাস করি আজকে যদি আনিসুল হক সাহেব বা সাইদ খোকন অথবা ওখানে আজমন নাসির সাহেব চান যে এই ব্যাপারে আমি একটু উদ্যোগ নেব, অবশ্যই পারবেন। কারণ ওই যে মেয়র রুডি জুলিয়ানির কথা বললেন অথবা ধরেন লন্ডনের মেয়রের কথা বললেন, তাদের ওখানে কিন্তু তারা সংবিধান অনুযায়ী সেখানে তাদের অবস্থান কি সিনেটরের নিচে, কংগ্রেসম্যানের উপরে, নাকি স্টেট সেক্রেটারির নিচে উপরে, এই নিয়ে আলোচনা করেন না। ওই শহরের তারা মুকুটহীন সম্রাট, সেই জায়গায় আইন সহ সকল, যেটা সিটি গভর্নমেন্ট, আমাদের এখানে সেটা নাই। আমি ঠিক সেই কথাটি বলতে চাচ্ছিলাম, আমি প্রশ্নটা শুধিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে। যেটা পারবেন বলে আমি বিশ্বাস করি সেটা হচ্ছে, ইতিমধ্যে আমি এই আইনটুকু জানি 2009 সালে একটা আইন করে এর সাথে 26টি প্রতিষ্ঠান, যেখানে ওয়াসা, যেখানে বিটিআরসি, এরকম 26টি বা বিদ্যুতের জন্য যারা ডিপিডিসি, তাদের 26টি প্রতিষ্ঠানের প্রধানদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং চিঠি দিয়ে তাদেরকে বিধানে আনা হয়েছে সিটি কর্পোরেশনের মেয়রের নীতি নির্ধারণী প্রত্যেকটি মিটিং এ তারা উপস্থিত থাকতে হবে। এটা এক ধরনের বাধ্যবাধকতা, অর্থাৎ নাগরিকদের নিরাপত্তা, তাদের সুবিধা নিশ্চিত করার জন্য। এই প্র্যাকটিসটা কিন্তু আমরা দেখিনি। এর আগে আমি শুনেছি সাদেক হোসেন খোকা সাহেব যখন মেয়র ছিলেন, উনি 2.5 বছরে একটি পরিষদের সভা করেন নাই। একজন মেয়র কিন্তু এককভাবে একজন মানুষের পক্ষে ওখানে 22 লক্ষ বলেন, এখানে 18 লক্ষ মানুষের সুবিধা বা সমস্যার সমাধান করা সম্ভব না। তারা পরিষ্কার পরিচ্ছন্নতা, আলোবাতির কাজটুকু ছাড়া বাকি কাজগুলোর ব্যাপারে করতে পারবেন। তারা মূলত সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন। মানে যে কাজটা আমরা গণমাধ্যম মাঝে মধ্যে করি, আমরা গণমাধ্যম আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখি না, এইটার ক্ষেত্রে তারা আরো 1 ডিগ্রি উপরে পারবেন। মানে আমার মনে হয় মঞ্জুর ইসলাম, যেটি আমরা আসলে মেয়র ইলেকশনের আগে বারবার সব বিতর্কেই দেখেছি, প্রত্যেকেই মেয়র পদপ্রার্থী যারা, তারা বলেছেন যে এই সমন্বয়েরই একটা বিরাট অভাব রয়েছে নগর সরকারের মধ্যে। নগর সরকার নেই আসলে, যেই নগর সরকারের কনসেপ্ট সেটির সাথে আসলে খুব বেশি মেলে না। সেই সমন্বয়ের কাজটি করতে পারবেন যদি আসলে কেউ সত্যিকার অর্থে খুব শতপ্রণোদিত হয়। মাঠ দিবেন, পার্ক দেবেন, তারা কি ঢাকার নগরে থাকেন না? তারা কোথায় পার্ক দেবেন, কোথায় খেলার মাঠ? এটি আবার একটি উত্তর তারা দিয়েছিলেন, বলেছেন যে এখানে প্রচুর বেদখল হয়ে যাওয়া জমি আছে, যেটি তারা যদি উদ্ধার করে তাহলে হয়তো পারবেন। উচ্ছেদ করে দেন, আমরা এটা আরেকটা বড় কাজ, হকার উচ্ছেদ করে দেন। সেটাও রাজনৈতিক সরকারের ভোটের মানুষ, এরা রাজনৈতিক সরকার এটা পায় না। এটা আমাদের অতীত হলো গিয়ে রাজনৈতিক সরকার পরে এই ভোটের জন্য এদের কাছ থেকে কম্প্রোমাইজ করে ফেলে। আর আরেকটা বিষয় হল গিয়ে, আর অন্য একটা সোর্স যারা এটাকে প্রয়োগ করবে, তারা তখন আপনার ডান হাত বাম হাত লেনদেনে চলে যায়। এই আমার হকার উচ্ছেদ হয় না আর ফুটপাত থেকে, কিন্তু রাজশাহীতে তো হকার উচ্ছেদ হয়েছে, ফুটপাত সুন্দর হয়েছে, বরিশালে হয়েছে। কিন্তু আরেকটা বিষয়, আমি বেশি কিছু চাই না, আপনার মেয়র ভবন যেন নগরবাসীর জন্য হয়। এখানে যেন আপনার দলের কর্মীদের টেন্ডারবাজির যে লড়াই, এইটা যেন না হয়। এখানে যেন পীর হাবিবুর রহমান যে কথাটি আপনি বলছেন, সেই প্রশ্নটি আমরা সেই প্রশ্নটি তুলেছিলাম মেয়র বিতর্কে, আমরা মেয়র বিতর্কে সেই প্রশ্নটি তুলেছিলাম। সেক্ষেত্রে তারা যে কথাটি বলেছেন যে রাজনৈতিক সরকারের মেয়র হওয়ার সুবিধাও একটি, যে যেহেতু তিনি রাজনৈতিক একটি সমর্থন নিয়ে আসেন, সেক্ষেত্রে তার কিছুটা প্রভাব থাকে সরকারের সর্বোচ্চ মহলের উপর। সরাসরি জবাবে বলি, দুই দিকে আনপপুলার হতে থাকবেন। তিনি যদি দলের সঙ্গে কম্প্রোমাইজ না করেন, দলে আনপপুলার হতে থাকবেন, দলের তার দরজায় লাথি পড়বে এবং তার বিরুদ্ধে বিক্ষোভ হবে, দলের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হবে। তিনি দলের কর্মীদের জায়গা দিচ্ছে না, দল নমিনেশন দিয়েছে, দল পরিশ্রম করে বিজয়ী করেছে, এগুলো হানিফ ভাই সময় দেখেছি অভিজ্ঞতা। 2, আরেকটা হলো গিয়ে তারা যদি ওইখানে কম্প্রোমাইজ করেন, তাহলে নগরবাসী আমরা যারা আমাদের লাথি দেবে, হ্যাঁ আমাদের কাছে তারা আনপপুলার হয়ে যাবে, তারা নগর ভবনে গিয়ে লাথি দেবে। তখন বলবো আমরা ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। তবে আমি বলি, আমাদের পূর্ব অভিজ্ঞতা ঝাড়ুটা দিয়েছে একটু শুনে নেই। ঢাকায় অন্তত, আমি ঢাকার জন্ম হওয়া ঢাকার নাগরিক, ঢাকায় আমরা প্রশাসক দেখেছি, আমরা মেয়র দেখেছি, রাজনৈতিক মেয়র।
এখানে আমাদের অভিজ্ঞতা ভালো না। সত্যি কথা বলতে আমরা মেয়র মানে যেখানে নাগরিকদের সুবিধা নিশ্চিত করার জন্য কিছু কিছু পদক্ষেপ দেখেছি, কিন্তু মেয়র ভবন বা পৌরসভা বলতে সত্যি কথা বলতে দুর্নীতির একটি আখড়া হিসেবে আমাদের কাছে চিত্রিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের পরিষ্কার রাখা, আবর্জনা পরিষ্কার করা, বাতি দেওয়া এবং ফুটপাত, আমি মনে করি বিশ্বাস করেন এই 4টি কাজ যদি করে আগামী 5 বছর পরে বিপুল ভোটে তারা আবার নির্বাচিত কিন্তু হবে। ফুটপাত উচ্ছেদের সময় আমি একটি ছোট্ট কথা আপনাদের মনে করে দিই যে ফুটপাত উচ্ছেদের সময় কিন্তু আমরা আরো নানান রকমের নাটক দেখি, যে কখনো মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বলে এটি তাদের কাজ না, কখনো বলে এটি রোডস এন্ড হাইওয়েজ এর কাজ, আমি সেটাই কখনো বলছি। আমরা শুনি না, এখানে যদি মেয়র চায়, আমার কথা এখানে, কারণ এখানে এখানেই আপনার গণমাধ্যমগুলো কিন্তু তীব্রভাবে তাদেরকে প্রতিদিন পর্যবেক্ষণ করবে। আমি মনে করি গণমাধ্যম যদি সক্রিয় থাকে, তাদের ইশতেহারগুলোকে আমরা পড়ব এবং কতটুকু এগুলো সেটাকে আমরা মূল্যায়ন করতে থাকি, কাজ করবেন। আর আমি শেষ খালি এইটুকু বলবো, একটা জিনিস নাগরিকদের প্রত্যাশা, এই 3 জন মেয়রের কাছ থেকে আমরা নগর ভবনকে দুর্নীতি মুক্ত করার একটি পদক্ষেপ আমরা দেখতে চাই, সেটা দলের পক্ষে হোক, দলের বিপক্ষে করবেন না। না, দলীয়করণ না, আমি দলীয়করণের বিপক্ষে না, আমি বরং চাই স্থানীয় সরকার নির্বাচনটিও দলীয় হোক, কিন্তু না, না, নগর দল ভবন- করা, নগর ভবন দল করা মানে কি, দলের মানুষ তো বিদেশেও আছে, এই যে জুলিয়ানি ছিলেন রিপাবলিকান মেয়র, সমস্যা নাই তো, আমি দলের লোক দিয়ে যদি জনগণের কল্যাণে কাজ করে আপত্তি নাই, নগর ভবন কিন্তু কলঙ্কিত হয় টেন্ডারবাজি। সেখানে হয় কোথায় জানেন, এই যে টেন্ডারবাজি, মানে দুর্নীতি করবেন না, আপনি দলীয়করণ করবেন, দলের পছন্দের এফিশিয়েন্ট লোকটাকে দেন, কিন্তু অন্য দলের লোক প্রবেশ করতে পারবে না, সেটা না। সেই অর্থে আমি দলীয়করণ বলতে উনি যেটাকে খারাপ অর্থে মিন করছেন, আসলে আমরা হচ্ছে কি ব্যবহারগুলো খারাপ করতে করতে, যেমন ওই যে বললাম মেয়র অফিস মানে কর, মানে মিউনিসিপ্যালিটি কর মানে আমাদের কাছে একটা বোঝায়, ট্যাক্স করতে আসছে মানে আমাকে একটা বিপদে ফেলবে। সত্যিকার অর্থে আপনি প্রত্যেকটা নাগরিক কিন্তু ট্যাক্স দিচ্ছে। আজকে গুলশান এলাকায় ট্যাক্স ধরা হয় 30 টাকা স্কোয়ার ফিট, আপনারা আমরা সকলে জানি গুলশানে 100-150 টাকার নিচে কোনো স্কোয়ার ফিট পাওয়া যায় না। এই যে করের মধ্যে একটা দুর্নীতি, কর আদায়ের ক্ষেত্রে, তারপরে কাকে দেবে কাকে দেবে না, খরচের ক্ষেত্রে দুর্নীতি, টেন্ডারের ক্ষেত্রে দুর্নীতি, দুর্নীতি মুক্ত করে যদি তাদের প্রকৃত করটা রিয়েলাইজ করা হয়, তাহলে অনেক সুবিধা বিস্তৃত করা যাবে এবং একটা বিরতি নিতে হবে, একটা উদাহরণ সৃষ্টি করবে। একটা বিরতি নিতে হবে, বিরতি নিয়ে ফেরত আসছি। আর অনেক বিষয় রয়েছে, 71 জার্নালের সাথে থাকুন। একাত্তর জার্নাল আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। একটু চট করে পত্রিকাগুলো দেখে আসতে চাই খুব দ্রুত, অনেক খবর রয়ে গেছে। ভোরের কাগজ, 3 মেয়র শপথ নিচ্ছেন, শপথ নিলেন 3 মেয়র। বলিউড তারকা সালমান খানের 5 বছর কারাদণ্ড, জামিন পেলেন 2 দিনের। গাড়ি চাপায় একজনকে হত্যা করার অভিযোগে, গাড়ি চাপা দেওয়ার আর কি অভিযোগে তার 5 বছরের কারাদণ্ড হয়েছে। খালেদা জিয়া সহ 38 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল, যাত্রাবাড়িতে বাসে পেট্রোল বোমা হামলা। এই খবরটিতে আসতে চাই। 28 জন অগ্নিদগ্ধ হয়েছিল এই ঘটনায়। এবং ভারতের রাজ্যসভায় সীমান্ত বিল পাস, আজ বিলটি উঠবে লোকসভায়। এটি নিয়ে আমরা আসলে সন্ধ্যায় 71 সংযোগে আলাপ করেছি, খুব বেশি আলাপ করতে চাই না, আগামীকালকে নিশ্চয়ই আরো একবার আলাপ করার সুযোগ পাবো। এরপর রয়েছে আমাদের অর্থনীতি, আরো একবার একই ছবি, খালেদা জিয়া সহ 38 বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে চার্জশিট, নতুন কোনো খবর দেখতে পাই না, বাসযোগ্য নগরী করার অঙ্গীকার। এরপর রয়েছে সকালের খবর, একই ছবি একই খবর, মোটামুটি ভাবে সবই দেখতে পাচ্ছি একই। রাজস্ব লক্ষ্যমাত্রা কমছে 14,000 কোটি টাকা, সকালের খবরের নিজস্ব আইটেম। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন, সীমান্ত বিল পাস, আসছেন মোদি, নরেন্দ্র মোদি আসার আগে এই বিল পাস হয়ে যাবে তেমনটি আমরা শুনেছি। এখন দেখা যাক সেটি কার্যকর করার ক্ষেত্রে কি কি উদ্যোগ নেয় দুটি দেশ। দুর্নীতির রাজা তাকসিম এক পা আমেরিকায়, লুটপাটের হাত দেশে, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব খবর। এবং 38 বছর পর মুক্তির আনন্দ ছিটমহল, 68 বছর পর মুক্তির আনন্দ ছিটমহলবাসীর। এই নিয়ে আমরা আলাপ শুনেছি বহুবার, তাদের যে মানবেতর জীবন সেটি বিভিন্ন সময় গণমাধ্যমে এসছে। তাদের স্কুল কলেজ থেকে শুরু করে ভোটাধিকার, কোনো কিছুর কোনো জবাবদিহিতা কারো কাছেই, কোনো দেশের কাছেই নেই। এরপর রয়েছে সমকাল অনলাইন সংস্করণ, রাজ্যসভায় স্থল সীমান্ত বিল পাস। আমার কাছে কেন যেন মনে হয় যে এই খবরটি আসলে নিচে যাওয়া উচিত, চলে যাওয়া উচিত ছিল এতক্ষণে, কারণ এই সীমান্ত বিল অনেকক্ষণ আগেই পাস হয়ে গেছে। এটি প্রায় দুপুরের পরের ঘটনা, মানে আমাদের মানুষের কাছে এত এটা প্রত্যাশিত বিষয় বা গুরুত্বপূর্ণ, এই কারণেই মানে সেই কিন্তু সাধারণত অনলাইনে আসলে অন্যান্য খবরগুলো উপরের দিকে আসতে থাকে। যাই হোক, এরপর রয়েছে উল্টো দিক থেকে হয়তো এর চেয়ে গুরুত্বপূর্ণ তেমন কিছু পায়নি, সেটি হবে হয়তো।
এরপর রয়েছে প্রথম আলো, দৈনিক 250 টাকা কিস্তিতে ফ্ল্যাট পাবে বস্তিবাসী, খুবই ভালো খবর। এবং ফ্ল্যাটের মালিক হবেন তারা। এই ফ্ল্যাটের আয়তন হবে 350 বর্গফুট থেকে 465 বর্গফুট। মানে আয়তন যাই হোক, একটি সব ধরনের সুবিধা সহ ফ্ল্যাট দেওয়া, সেটি একটি বিশাল ঘটনা। আবারও পেছালো বিটিআরসির তরঙ্গ নিলাম। এলা হামরা বাংলাদেশি, অর্থাৎ ছিটমহলবাসী যারা, তারা তাদের বক্তব্য, ভালো একটা দলের কাছে হেরেছে পিসিবি চেয়ারম্যান। যাই হোক, এরপরে রয়েছে ভাস্কর নভেরা আহমেদ আর নেই, যে খবরটির কথা আমি একটু আগে উল্লেখ করছিলাম, এবং এনটিভির প্রধান খবর হিসেবে সেটি এসছে। এটি আসলে শেষ খবর হিসেবে আসাটা বেশ ভালো। এনটিভির অনলাইন ওয়েব পোর্টাল যেটি, সেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম রূপকার ভাস্কর নভেরা আহমেদ ইন্তেকাল করেছেন। রাজিউন প্যারিসের একটি হাসপাতালে তিনি মারা গেছেন। সুন্দরবন অঞ্চলে 1939 সালে নভেরা আহমেদের জন্ম হয়। 39 সালে জন্ম হলে তিনি তার বয়স কত হবে, 75-এর মতন, 75 মতন। এই সময় তিনি মারা গেলেন। আমি সংবাদগুলো মোটামুটি মনে করছি যে একই ধরনের খবর আছে। একটু বিডি নিউজ 24 চট করে দেখে আসি। বিডি নিউজ ঠিক একই খবর, ভাস্কর নভেরা আহমেদের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক। এবং এই ছবিটি আমরা নভেরা আহমেদের দেখেছি হাসনাত আব্দুল হায়ের একটি উপন্যাস নভেরা, সেই উপন্যাসের প্রচ্ছদে আমরা নভেরা আহমেদের এই ছবিটি দেখেছি। এবং আসলে আমার মনে হয় যে ভাবতে বেশ অবাকই লাগে, যার বয়স 75 বছর বলে আমরা আজকে জানলাম, তিনি একটি সময়ে, মানে বাংলাদেশের একটি মেয়ে, কতটা সময়ের চেয়ে আগের মানুষ ছিলেন, সময়ের চেয়ে এগিয়ে যাওয়া মানুষ ছিলেন, সেটি আসলে সবকিছু মিলিয়ে দেখলে বোঝা যায়। এবং বাংলাদেশে সেই সময় একজন মেয়ে ভাস্কর হয়েছেন, সবকিছু মিলিয়ে ভাবতে বেশ ভালোই লাগে। যাই হোক, আজকে এই রকম একটি দিনে তাকে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। যে প্রসঙ্গে যেতে চাই, সেই প্রসঙ্গ হলো, এর পাশে রয়েছে স্পটলাইট একটি দেখতে পাচ্ছি, আগামীকালকে ব্রিটেনের নির্বাচন। সাহসিনী 3 কন্যা, আত্মবিশ্বাসী রুশনারা, প্রত্যয়ী রূপা আর দুর্দান্ত টিউলিপ যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের 3 গুরুত্বপূর্ণ আসনের দাবিদার বাংলাদেশি বংশোদ্ভূত এই 3 প্রার্থী। আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে চট করে একটু লন্ডন ঘুরে আসি। আমাদের সাথে তানভীর আছেন, আমাদের সহকর্মী তানভীর আহমেদ। আপনাকে 71 জার্নালে স্বাগত জানাচ্ছি। তানভীর, ঠিক আগের দিন, ভোটের আগের দিনে টান উত্তেজনা, কি অবস্থা লন্ডন এবং তার আশেপাশের এলাকায়? ধন্যবাদ। টান উত্তেজনার মধ্যে যেটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, এবারও 2015 সালের নির্বাচনে একটি ঝুলন্ত পার্লামেন্ট হতে যাচ্ছে। কোন রাজনৈতিক দলই আসলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বলতে আমরা যেটি বুঝাতে চাইছেন তারা, সেটি হচ্ছে যে 650টি আসনের মধ্যে সরকার গঠন করতে হলে 326টি আসন প্রয়োজন। জনমত জরিপগুলো বলছে, ইউগভ এবং অন্যান্য জরিপ সংস্থাগুলো প্রায় কাছাকাছি। সেই জরিপগুলোতে দেখা যাচ্ছে কোন রাজনৈতিক দলে 326টি আসন এককভাবে পাবে না। বর্তমান ক্ষমতাসীন কনজারভেটিভ এবং লিবারেল ডেমোক্রেট যে কোয়ালিশন রয়েছে, সেই কোয়ালিশন মিলেও তারা 326টি আসন পাচ্ছে না। কিন্তু অন্যদিকে লেবার এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলো, যারা এন্টি টরি বলা হয়ে থাকে, তারা মিলে কিন্তু আবার দেখা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ যে 326টি আসন, সেই আসনটি পেয়ে যাচ্ছে। তো জোট গঠনের প্রক্রিয়ায় লেবার এগিয়ে, আর জোট গঠনের প্রক্রিয়ায় লেবার কনজারভেটিভ পিছিয়ে রয়েছে। মানে সেক্ষেত্রে কি এড মিলিব্যান্ড এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হবেন, এরকম কিছু মনে হয়? জোটের হিসেব বিবেচনা করলে এখানে এড মিলিব্যান্ডের সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু এসএনপি, যেটি স্কটিশ ন্যাশনাল পার্টি, সেই পার্টি কিন্তু বলে দিয়েছে তারা জোট করবে লেবারের সাথে। কিন্তু লেবার পার্টি এখনো ঘোষণা দেয়নি তারা এসএনপির সাথে জোটে যাবে। তো সেক্ষেত্রে একটি জটিলতা রয়েছে। যদি লিব ডেম কনজারভেটিভ দলের সাথে তাদের জোট প্রত্যাহার করে লেবার পার্টির সাথে আসে এবং এন্টি টরিগুলো লেবারের সাথে যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু লেবারের সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু জনমত জরিপে কিন্তু আবার কনজারভেটিভ লেবার এখন টাই হয়ে আছে, 33% জনপ্রিয় উভয় রাজনৈতিক দলই। তো ভোটের হিসাব নিকাশ এবং জনমত জরিপ বিশ্লেষণ করলে লেবারকেই আসলে এগিয়ে রাখতে হবে। মিথিলা, কিছু জানার আছে কিনা আমার সাথে নিশ্চয়ই আপনারা যুক্ত হবেন। আর আমাদের যে বাংলাদেশ 12 জন প্রার্থী, তাদের 3 কন্যার মধ্যে যিনি প্রথম ব্রিটিশ বাংলাদেশি রুশনা আলী, তার বিজয় অনেকটা নিশ্চিত। এখন এই সময়ের ব্যাপার, যেহেতু গত নির্বাচনে 2010 সালের নির্বাচনে সেখানে আরো বাঙালি প্রার্থীরা ছিলেন, একটি সংশয় ছিল। এবারে এই বেথনাল গ্রিন ও নির্বাচনী আসনে
তিনি একমাত্র বাঙালি প্রার্থী। সেক্ষেত্রে একটি বড় ধরনের বিজয়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু লুৎফুর রহমান কিছুদিন আগে দোষী সাব্যস্ত হয়েছেন আদালতের মাধ্যমে, তিনি মেয়র থেকে সরে যেতে হয়েছে, লুৎফুর রহমানের সাথে আবার রোশনারা আলীর একটি বড় ধরনের কনফ্লিক্ট রয়েছে। এই জায়গায় একটু শঙ্কা রয়েছে, এই বাঙালিরা আবার দ্বিধা বিভক্ত হয়ে যদি রোশনারাকে ভোট না দেয়, একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন রোশনারা। এই হচ্ছে টাওয়ার হ্যামলেটস এর অবস্থা। কিন্তু আবার আপনি মার্জিনাল সিট, যেই আসনগুলো হচ্ছে লন্ডনের সবচেয়ে মার্জিনাল সিট, 7টি আসন বলা হয়ে থাকে, লন্ডনের এই 7টি আসনে যেই পার্টি জয়লাভ করবে তারাই আসলে সরকার গঠন করে থাকে ইংল্যান্ডে। সেই 7টি আসনের মধ্যে 2টি আসন হচ্ছে টিউলিপ সিদ্দিকীর একটি, আরেকটি হচ্ছে ডক্টর রূপা হকের। তো গতবার গ্ল্যান্ডা জ্যাকসন, যিনি লেবারের শক্তিশালী মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন, যিনি একজন পাওয়ারফুল লিডার ছিলেন, গ্ল্যান্ডা জ্যাকসন কিন্তু 42 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। বর্তমানে যে আসনটিতে টিউলিপ দাঁড়িয়েছেন, তো টিউলিপের জয়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপনার ডক্টর রূপা হক যে আসনটিতে দাঁড়িয়েছেন, সেই আসনটিও শক্তিশালী প্রার্থী রয়েছেন কনজারভেটিভ দলের। কিন্তু গত সপ্তাহে আপনারা খেয়াল করেছেন লন্ডন মেয়র বরিস জনসনের সাথে একটি ক্ল্যাশ হয়েছে রূপা হকের। তিনি একটি প্রশ্ন করতে চেয়েছিলেন বরিস জনসনের কাছে, তার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের জন্য বরিস জনসন কি করছেন। বরিস জনসন উত্তর না দিয়ে বরিস জনসনের একজন প্রার্থী রূপা হককে গায়ে হাত দিয়েছেন এবং তাকে ধরে রেখেছেন। সেই ছবিটি কিন্তু আলোচিত হয়েছে। এই ধাক্কাধাক্কি আচরণের কারণে রূপা হক অনেকটা লাইমলাইটে চলে এসেছেন এবং তার জয়েরও সম্ভাবনা রয়েছে। মানে লাইমলাইটে এসেছেন এবং আমার তো মনে হয় যে ইতিবাচক ভাবে এসেছেন। ইতিবাচক ভাবে এসেছেন, এই শব্দটি মনে হয় আসলে গ্রহণযোগ্য। ইতিবাচক ভাবেই দেখছেন, কারণ একজন নারীর এভাবে গায়ে হাত দিয়ে প্রতিহত করার ঘটনাটি ব্রিটেনের সাধারণ মানুষ স্বাভাবিকভাবে নেয়নি। তানভীর আহমেদ, শেষ প্রশ্ন যেটি পীর হাবিবুর রহমান জানতে চাইছেন, মোট ভোট কাস্টিং কত হতে পারে বলে মনে করছেন? মোট ভোট কাস্টিং হওয়ার সম্ভাবনা জরিপ সংস্থাগুলো বলছে 65 থেকে 70% ভোট কাস্টিং হতে পারে। অনেক ধন্যবাদ তানভীর আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং 71 জার্নালে সময় দেওয়ার জন্য। আমার মনে হয় যে আমাদের ইংল্যান্ডের নির্বাচন নিয়ে আর আলোচনা করবার মতন যথেষ্ট সময় নেই, কারণ আমাদের অনেক বিষয় রয়ে গেছে। কথা বলতেই চাই, কারণ ইংল্যান্ডের একেবারে ছোট করে 2টি বাক্য। একটি হচ্ছে যে ইংল্যান্ডে দেখেন আমাদের জন্য খুবই গর্বের যে 11 জন আমাদের বাংলাদেশে ব্রিটিশ নাগরিক অংশ নিচ্ছে, এইটা একটা আনন্দের ব্যাপার। আরেকটা আনন্দের, আমার কাছে অন্তত আমার ফিলিংসটা শেয়ার করতে চাই, টিউলিপ সিদ্দিকী যিনি অংশগ্রহণ করছেন, সেই একই জায়গায় কিন্তু বাংলাদেশের, ইনি হচ্ছেন বঙ্গবন্ধুর দৌহিত্র একজন নাতনি, আর একই জায়গায় দৌহিত্রী আরেকজন, একই জায়গায় আমাদের আরেকটি রাজনৈতিক উত্তরাধিকারের আরেকজন একই জায়গায় বসবাস করছেন। ফলে এই জায়গার মধ্যে আমাদের একটি, যারা ভবিষ্যৎ প্রজন্ম আমাদের রাজনীতিকে বিশ্লেষণ করছেন, তাদের এটিও দেখবার বিষয় যে আমরা বঙ্গবন্ধুর যারা উত্তরসূরি, মাননীয় প্রধানমন্ত্রীর যারা উত্তরসূরি, তারা কিভাবে নিজেদের অবস্থানকে টিকে একটি ইতিবাচক রাজনীতির দিকে যাচ্ছেন জাতীয় ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে। আবার আমাদের আরেকজন তারেক রহমানের কথা বলছি, তিনি লন্ডনে অবস্থান করছেন একজন অপরাধী হিসেবে এবং বাংলাদেশে সেখান থেকে বসে রাজনীতিকে নিয়ন্ত্রণ করছেন। এই বিষয়গুলো আমাদের এক ধরনের নাগরিকদের প্রসঙ্গে যখন যেতেই হবে, তখন 71 জার্নালে একটা বিরতি নিয়ে ফেরত আসি, তাহলে হয়তো আর বিরতি নিতে হবে না, একবারে আমরা আলোচনা চালিয়ে যেতে পারবো। জার্নাল যে প্রসঙ্গে ছিলাম, যে প্রসঙ্গে যেতে চাই, আজকে 38 জনের বিরুদ্ধে একটা অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং পেট্রোল বোমা যাত্রাবাড়িতে ছুঁড়ে মারার ফলে 28 জন দগ্ধ হয়েছেন। সেই মামলা বা সেই অভিযোগের প্রেক্ষিতে এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। জি, খালেদা কপালটাই খারাপ। কপালটা খারাপ কিভাবে? সঞ্জয় সেনগুপ্ত একটা কথা বলেছিলেন, এটা আপনার ওই যে চিন্মৈত্রী সম্মেলন, যেটা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, যে বাগে ধরলে ছেড়ে দেয়, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। এইটা আর খালেদা টের পাচ্ছেন। খালেদা টের পাচ্ছেন কিভাবে? তিনি যে ভুলটা করেছিলেন, ওই ভুলটাই তিনি সুযোগটা করে দিয়েছেন। কোন ভুলটা জানো? এটা হলো 21 গ্রেনেড হামলা। প্রকাশ্য দিবালোকে একজন মানুষ বিরোধী দলের রাজনীতি করছে,
উপমহাদেশের একটা প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ, সে গণতন্ত্রের সংগ্রামে বিকশিত হয়েছে। তৃণমূল বিস্তৃত জনগণের সংগঠন, সেই সংগঠনটা এই দেশের মানুষকে আন্দোলন সংগ্রাম শিখিয়েছে, প্রতিবাদ প্রতিরোধ শিখিয়েছে, এবং তার নেতা, মহান নেতা বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই দলের নেত্রী, তৎকালীন বিরোধী দলের নেত্রী সংসদের 21-এর প্রকাশ্য দিবালোকে ভয়াবহ গ্রেনেড হামলায় কি ঘটেছে গোটা বিশ্ববাসী জানে, গোটা বিশ্ব নেতৃবৃন্দ উদ্বিগ্ন হয়েছেন। সেই দিন বেগম খালেদা জিয়ার সরকার, আমি হয়তো বিশ্বকে খালেদা জিয়া জানেন না, কিন্তু খালেদা জিয়ার সরকার সেই দায় এড়াতে পারে না। সে ঠিক তেমনি খালেদা জিয়ার সঙ্গে হাওয়া ভবনের যে সম্পর্কটা, ওই সময় যে তরিটা ডুবিয়েছিল হাওয়া ভবন যত বাসছিল খালেদা জিয়া তত ডুবছিলেন, তখন তার সরকার তত ডুবছিল। জামাত যত প্রাধান্য পাচ্ছিল খালেদা জিয়ার সরকার তত ডুবছিল। 91 থেকে 96-এ কিন্তু পুরো আমার একটি প্রশ্ন আমি রাখতেই চাই, জি না, আপনি প্রশ্নটির উত্তর দিয়ে যদি শেষ করেন, সেটি হলো যে খালেদা জিয়া সেখানে কপাল খারাপ আপনি দেখলেন কোথায়? কপাল খারাপ, খালেদা জিয়া আসছিলেন, কিন্তু জিয়া রহমান ছিলেন মার্শাল ডিক্টেটর, তিনি সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। খালেদা জিয়া এসেছিলেন গণতন্ত্রের নেত্রী হিসেবে, গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী হিসেবে আসছিলেন। আসার পর 91 to 96 তিনি আন্দোলনের মাধ্যমে বিদায় নিল, 116টি আসন নিয়ে বিরোধী দলে বসেছিলেন তিনি। কিন্তু 2001-এর পর তিনি এই জোট করতে গিয়ে জামাতকে নিয়ে তিনি একদিকে তার যে মধ্যপন্থী নীতি, রাজনীতি ডান নয় বাম নয় মধ্যপন্থী নীতি, তখন আওয়ামী লীগকে একটু লেফটিস্টদের দিকে ফেলা হতো। আওয়ামী লীগ যেহেতু একসময় সমাজতন্ত্রের দিকে ঝুঁকছিল বা লেফটিস্টদের নিয়ে তার সবসময় মিতালি ছিল, এই কারণে তখন এই চরিত্রটা বিএনপি হারিয়ে ফেলে এই জামাতকে নিতে গিয়ে। জামাতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিবিড় সম্পর্ক পর্যবেক্ষকদের কাছে দৃশ্যমান হচ্ছিল সবসময়। এইটাও সর্বশেষ শেষ হয়ে গেছে আপনার লাস্ট স্টেটমেন্টে, গত সপ্তাহে, এর আগে ইউরোপীয় ইউনিয়নের। কারণ তারা 9/11-এর পর থেকে যে রাজনীতি, বিশ্বায়নের যে রাজনীতি, সন্ত্রাসবাদ জঙ্গিবাদকে তারা যেভাবে রুখছে, সেই রাজনীতিটা শেখ হাসিনা যেভাবে সেই রাজনীতিটাকে ধরে, তিনি এই দেশের প্রগ্রেসিভ, এদের মনে করেন ঢাল নাই তলোয়ার নাই, যেসব ছোট ছোট দল, কিন্তু তার পলিটিক্সটা ছিল সেকুলার পলিটিক্স। মনে করেন ওয়ার্কার্স পার্টি, এই আপনার গণতন্ত্রী পার্টি, এইগুলো কোনো নির্বাচনী এলাকা না আছে, নির্বাচনী আসন, এদের সবাই নিয়ে তিনি একটা জোট করে ফেলছেন। কারণ তিনি 91-96-এর পরে কৌশল করেছিলেন যে 91-এর পরাজয়ের পরে যে বিএনপি ক্ষমতায় চলে আসলো কেন। আমি বলি আপনাকে, 91 to 96-এর যে ক্ষমতা, এই ক্ষমতায় খালেদা জিয়া ভালোই করেছিলেন। কিন্তু 91-এর পরে এসে যখন হাওয়া ভবন আসলো, তখন জঙ্গিবাদ, তখন 10টা অস্ত্র তাকে দক্ষিণপন্থী রাজনীতির দিকে আরো বেশি টেনে দিল, নিজামিয়ারা মিলে গলায় গলায় একেবারে ভাগ করে। তখন 21-এর গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনীতি একটা মোটা দাগের দগদগে ক্ষত চিহ্ন হয়ে গেল, এবং এটার যন্ত্রণা তারা এখন বিএনপি অভিশপ্ত দলে পরিণত হলো। বিএনপি পরে কি করলো, এই 2008-এর পরে 111 থেকে শেখ হাসিনা সেকুলার কার্ড নিয়ে চলে আসলেন রাজনীতিতে উঠে 111-এর সেই কবর থেকে, আর খালেদা জিয়া পড়ে গেলেন তিনি সেই দক্ষিণপন্থী রাজনীতিটা নিয়ে। এইটাই আমি বলছি আপনার, এখানে আপনার রাজনীতিটা হচ্ছে আপনার ধর্মের রাজনীতি, জঙ্গিবাদ সন্ত্রাসবাদের রাজনীতি, এখানে খালেদা জিয়াকে ফেলে দেওয়া হয়েছে। সর্বশেষ খালেদা জিয়া এটা করলেন অদৃশ্য কোন শক্তির ইন্ধনে, সেটা হইতে পারে না। নকশালবাড়ি রাজনীতির মতো হটকারী উগ্র রাজনীতি, যেটা 3 মাসের টানা অবরোধ, হরতাল, পেট্রোল বোমার রাজনীতি, এইটা তো করেছেন। এবং তিনি কখনো প্রকাশ্যে বলেন নাই যে পেট্রোল বোমা ছোড়া যাবে না, একটা প্রেস কনফারেন্স করে ওই আন্দোলন চলা অবস্থায় তিনি কখনো বলেন নাই। এই জন্য যেহেতু তিনি আন্দোলনের ঘোষণা দিয়েছেন, এই আন্দোলনের সহিংসতার সমস্ত দায় তার উপর পড়েছে, সরকার সুযোগ পেয়েছে এবং আজকে চার্জশিট দিয়েছে, এবং এমনিতেই তার এবং তার পুত্রের কনভিক্টেড হওয়ার একটা সম্ভাবনা আছে জিয়া আরফানের ট্রাস্টেজ মামলায়, এবং এই মামলায় তিনি আবার বিপদে পড়লেন। এমনি বিএনপির জামিন ভরসা। আমি আসি একটু মঞ্জুর ইসলামের কাছে, যদিও আমি বুঝতে পারলাম না এখনো খালেদা জিয়ার কপালটা কি করে খারাপ হলো, মানে পুরো যে বর্ণনা দিলেন। খুব ভালো কলামিস্ট, ওনার খুব জনপ্রিয় কলাম লিখেন এবং অনেক রসাত্মক কথাবার্তা আনেন উনি। সুরঞ্জিত দা আমার এবং ওনার দুজনের প্রিয় মানুষ। ওনার বক্তব্য দিয়ে যেটা বললেন যে শেখ হাসিনা ধরলে ছাড়ে না, আমি বরং উল্টোটা মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বেগম খালেদা জিয়াকে বিপদ থেকে উদ্ধার করেছেন। 3টি উদাহরণ আমি দেই। আজকে আমি একটা অনুষ্ঠানে শুনছিলাম, আমার আরেকজন প্রিয় কলামিস্ট মোজাম্মেল বাবু ওই উদাহরণগুলো দিচ্ছিলেন। একটি হলো, আপনি জানেন 111-এর সময় যখন নাকি 2 নেত্রীকে -2 ফর্মুলা করার একটি ষড়যন্ত্রের পক্ষে দেশে বিদেশে আমাদের সুধী সমাজ, রাজনীতিবিদ, আর্মি ব্যাক লোকজন এরা সোচ্চার ছিলেন, তখন কিন্তু বেগম খালেদা জিয়াকে বাক্সপট্রা সহ বিদেশে চলে যাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। যখন অলমোস্ট নিশ্চিত
তখন জননেত্রী শেখ হাসিনা, তখন তিনি বিদেশে ছিলেন, তিনি কিন্তু তখন একটি মেসেজ পাঠান যে আমি দেশে ফিরে আসছি, ফলে ওই যে দুজনকে বাইরে পাঠিয়ে দিয়ে এখানে একটি শেখ হাসিনা খালেদা জিয়া বিহীন রাজনৈতিক -2 রাজনীতি চলবে, সেটার পথ রুদ্ধ করে দিয়েছেন। যখনই শেখ হাসিনা আসার ঘোষণা দিলেন তখনই কিন্তু শেষ মুহূর্তে খালেদা জিয়া এখানে থেকে গেলেন, তিনি রাজি হলেন না, একটি। দ্বিতীয়ত, এর আগের কথাও বলতে পারি, শেখ হাসিনার পরিবার কিভাবে তাকে সহায়তা করেছিল সেটা বাদ দিলাম। সর্বশেষ হলো 3 মাসের ঘটনা বললেন কিন্তু পীর হাবিব ভাই, আপনি স্বাধীনতার পরেরটা বলতে চাচ্ছেন? স্বাধীনতার পরেরটা আমি নাইবা গেলাম অত দূরে। গত 3 মাসে বেগম খালেদা জিয়া রাজনীতি এবং খালেদা জিয়া সন্ত্রাস এবং ষড়যন্ত্রী, উনি পুরোটা ব্যাখ্যা করেছেন, আমি রিপিট করতে চাই না। সন্ত্রাস এবং ষড়যন্ত্রের পথ ধরে তিনি রাজনীতি করছিলেন এবং ধারণা করছিলেন সফলকাম হয়ে ক্ষমতায় যাবেন। এটিতে ব্যর্থ হয়ে তার দল থেকে নেতারা দূরে সরে গেছে, কর্মীরা দূরে সরে গেছে, সমর্থকরাও দূরে সরে গেছে। সেই অবস্থায় যখন গণতন্ত্রের নামে আন্দোলনকারী একটি বড় রাজনৈতিক দল বিএনপি আন্ডারগ্রাউন্ড দলে পরিণত হয়েছিল, বেগম খালেদা জিয়া অলমোস্ট গণধিকৃত একটা মানুষে পরিণত হয়েছিল, শেখ হাসিনা এই নির্বাচন দিয়ে, এই নির্বাচনের যত সমালোচনাই করি, এই স্থানীয় সরকার 3টি সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে এই দলটিকে আবার স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসতে এবং খালেদা জিয়াকে আবার রাজপথে ফিরে আসতে, কর্মীদের মাঝখানে ফিরে আসতে, দলের নেতাদের মাঝে ফিরে আসতে সহায়তা করেছিল। তাহলে সেই জায়গায় আমি মনে করি একটু ছোট প্রশ্ন করে রাখি, আমি মঞ্জুর ইসলাম থেকে উত্তরটা নিয়ে আসছি। যেটি মানে আপনারা বলছেন যে আরো একবার অভিযোগপত্র দেওয়া হলো, আমরা দেখছি, এবং পীর হাবিবুর রহমান বলছেন যে প্রধানমন্ত্রী, দুঃখিত, শেখ হাসিনা ধরলে ছাড়ে না, যাই হোক, বিষয় যাই হোক, কিন্তু খালেদা জিয়ার আমি বুঝতে পেরেছি, আমি যেটি প্রসঙ্গটি তুলতে যাচ্ছি যে খালেদা জিয়ার বিরুদ্ধে তো একটি গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে, কিন্তু সেই পরোয়ানাও তো যায়নি, সুতরাং তাকে তো আসলে ধরাই হয়েছে। এটা আমি দুইটা ব্যাপার বলবো ছোট করে, নিশ্চয়ই আমাদের সময় কম, বিশেষ করে আপনি যেটা বলছেন ওই জায়গাটা, যেহেতু 3টা বলছেন যে খালেদাকে 3 বার উদ্ধার করতেছেন, আমি এটা জানি না, ওনার সঙ্গে আমি একমত যে আসলে এটা, যেমন আমি কালকে একটা টেলিভিশনে বলেছি, এই নির্বাচনে আসার মাধ্যমে বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে, জনসম্মুখের রাজনীতিতে প্রত্যাবর্তন করলো। খাদিজার কপাল খারাপ কিভাবে দেখেন আপনি? খালেদা মধ্যপন্থী দল হিসাবে আওয়ামী লীগ এন্টি বা মুক্তিযুদ্ধের পক্ষের অনেকটা ভোট পাইত, তিনি যখনই জামাতকে নিয়ে গেল খালেদা সেখান থেকে ছিটকে পড়ে গেলেন, মধ্যপন্থী নীতিতে হারালেন। খালেদা হাওয়া ভবনকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই, হাওয়া ভবন তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ালো এবং সেই হাওয়া ভবন টাইটানিকের মতো ডুবালো তার সরকারকে। 1/11 পরে তার পরিবার এবং তার দল এটার খেসারত দিল, এবং আপনি এটা এই জিনিসগুলো তো দৃশ্যমান হয়ে গেছে। 10 টাকা অস্ত্র, জ্ঞানের 21 জ্ঞানের হামলা, এটার সঙ্গে কারা জড়িত তারা কেউ দেশে নাই, কারো কারো নাম তো এখন পৃথিবীর কোথায় আছে, বেঁচে আছে না জীবিত আছে, হারিস চৌধুরীরা, এটা এখন আর জানা যায় না। এবং সেই দিন এটা শক্তভাবে সেই ইয়ার কোনো বিচার বা শাস্তির ব্যবস্থা নেওয়া হয় নাই, বরং জজমিয়া নাটক সাজানো হয়েছিল। আরেকটা কপাল খারাপ কিভাবে বলেন, 5 জানুয়ারি ইলেকশনে যাবেন তিনি, সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন, প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন গণভবনে, উনি সেইখানে না গিয়া উনি নির্বাচন বর্জন করেছেন, জামাতের সঙ্গে সহিংস হরতালবোধের রাজনীতি গেছেন। তিনি গেছেন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করে গিয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে ক্ষমতায় বসাবে, একটা হস্তক্ষেপ আসবে, নির্বাচনটা হবে না। তিনি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন না শিবিরের হরতালের জন্য, পরে তিনি আইসা সুষমা স্বরাজের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এই হলো শক্তির কপালে পড়া, এটাই আমি বলেছি তার কপালে। তিনি 92 ঘর থেকে বেরোন না, কিন্তু আবার প্রচারণার জন্য 4 দিন পর পর যায় একটা উত্তেজনা সৃষ্টি। আমি খালি আজকে একটি সেমিনার হয়েছিল বিকালবেলা সুচিন্তা ফাউন্ডেশন উদ্যোগে, শিরোনাম ছিল কেউ বলছেন না জয়, আজকে যে কথাটা বলছেন এই কথাটাই আমি অন করি যে আওয়ামী লীগ হলো জাতীয়তাবাদী দল। আমি কেন এটা আমি বলি সবসময়, আমি বিশেষ করি আওয়ামী লীগ এই দেশে জন্ম, 49 থেকে এই দেশে জন্ম, তার নেতা এই দেশের, তার চিন্তাধারা এই দেশের কৃষক শ্রমিক মাটি মানুষ নিয়ে, এবং সেই জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে এই দেশের স্বাধীনতা এনে দিয়েছে। কিন্তু বিএনপি হলো গিয়ে চীনাপন্থীদের, মুসলিম লীগারদের, আমি এটাই ওই যে সেমিনারটির কথা উনি বলেন, আমি সেখান থেকে খানিকটা ছিলাম, ওখানে বলা হয়েছিল বিষয়টি ছিল সন্ত্রাস ও ষড়যন্ত্র বনাম উন্নয়ন ও গণতন্ত্র। এই ক্ষেত্রে এই যে ওনার বিশ্লেষণে এটাই পরিষ্কার, বেগম খালেদা জিয়া 2001 থেকে শুরু করে, যখন থেকে উনি নির্বাচনে হারলেন 2006 থেকে শুরু করে, তারপরে সন্ত্রাস এবং ষড়যন্ত্রের রাজনীতির পথ বেছে নিলেন, এর বিপরীতে উন্নয়ন এবং গণতন্ত্রের রাজনীতি আওয়ামী লীগ থাকার চেষ্টা করলেন। আর যেটা বললেন কেন 38 জনের সাথে ওনার মামলা, সেখানে সজীব ওয়াজেদ জয় যেটা বললেন, আমি আর রিপিট
করতে চাই না যে আওয়ামী লীগ হচ্ছে প্রকৃত জাতীয়তাবাদী দল। আরেকটা কথা তিনি বলেছেন যে তার পুরো পরিবার বারবার সন্ত্রাসের শিকার হয়েছেন, ফলে তিনি এবং তার মা অর্থাৎ প্রধানমন্ত্রী জানেন সন্ত্রাসে ভিকটিম যারা হতাহত যারা তাদের ক্ষতটা কি। সে জায়গায় কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। সেই কারণে আমার ধারণা এবার কিন্তু আর নাটক হবে না, এইবার আর আইন থেকে তাকে রেহাই দেওয়া হবে না, বরং তিনি যে হুকুমের আসামি হিসেবে তার বিচারে, এই যে 150 জন মানুষ মারা গেল তাদের হত্যার দায়ে তাদের বিচারে কাঠগড়ায় দাঁড় আমি করানো একটা হবে। ছোট্ট খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। bdnews24.com এর একটি খবর, এবং এই খবরে তারা বলছেন যে কাদের মোল্লার কবর থেকে সরেনি শহীদ নামফলক। তার কবরে নামফলক দেওয়া হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা, ছবিটি আমরা দেখছি। এবং সেই নামফলকের ব্যাপারে এখন পর্যন্ত প্রশাসন একটি আশ্বাস দিয়েছে, এবং তারপরও কোন প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির মৃত্যুদণ্ড, ফাঁসিতে ঝুলে যাওয়ার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, সেই কার্যকর অনেকদিন থেকে মিডিয়া সমাধান হয়নি। সেটি আরো একবার মনে করে দিলাম। চেতনা গণজাগরণ মঞ্চ প্রশাসন কোথায়? আমি খালি বলবো ধিক্কার ওই এলাকার প্রশাসনের প্রতি, ওই এলাকার জনগণের প্রতি, এবং ধিক্কার আমাদের প্রতি। আমরা যারা সোচ্চার মুক্তিযোদ্ধার চেতনার পক্ষে, তাদের উচিত একেবারে আগামীকাল এই অনুষ্ঠান প্রচারের আগেই আমি বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যে মানুষগুলা তাদের এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কোন প্রতিষ্ঠান বা প্রশাসনের দিকে তাকায় থাকার দরকার নেই। যখন বিএনপির সাহস পায় তখনই তারা এই ধরনের উদ্যোগ দেখায়। এবং দর্শক, আপনাদেরকে মনে করিয়ে দিয়ে রাখি যে কোনো যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ করতে আপনিও নিশ্চয়ই পিছু পা হবেন না। আমরা প্রতিরোধ করে তুলবই, এবং এই লড়াই আমাদেরকে জিততেই হবে। শুভরাত্রি সবাইকে।